নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়া নতুন একটি পর্ব নিয়ে। আজকের গন্তব্য বেশ কাছাকাছি, গঙ্গার ওপারে থাকা বেলুড়ে। তাই তো বাড়িতেই মধ্যাহ্নভোজন সেরে দুপুর নাগাদ বেরিয়ে পড়েছি। আমি চলে এসেছি দমদম স্টেশনে। এখান থেকে ধরে নেব ডানকুনি লোকাল, যাব বালি হল্ট। উঠে পড়েছি ট্রেনে। বেলুড় যেতে হলে অবশ্য বালি ঘাটে নামাটাই সুবিধে, কিন্তু আমি যাব আগে বেলুড় স্টেশনের কাছাকাছি। তাই বালি হল্টে নামবো, সেখান থেকে ট্রেন পাল্টে যাব বেলুড়ে। প্রথমেই জানিয়ে দিই, বেলুড় নামটি শুনলেই বেলুড় মঠের কথাই মনে আসে। আমিও নেটে একটু ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম বেলুড় মানেই যেন বেলুড় মঠ। কিন্তু আমরা আজ ঘুরে দেখব গোটা বেলুড় এলাকা, থাকবে বেলুড়ের অন্যান্য দর্শনীয় জায়গাগুলিও। হ্যাঁ, বেলুড় মঠ ছাড়াও অনেক কিছু দেখবার আছে এই বেলুড়ে। তবে বেলুড় মঠকে বাদ দিয়ে তো বেলুড় ভ্রমণ সম্পূর্ণ হতে পারে না, তাই বেলুড় মঠও থাকবে এখানে, তবে সংক্ষেপে। যেতে যেতে এবারে বলি বেলুড়ের নামকরণ নিয়ে দু চার কথা। এই ব্যাপারে আমি দুটি মত পেয়েছি স্থানীয়দের সঙ্গে আলোচনা করে। একসময় এই এলাকা ছিল জঙ্গলে ভরা এক জলাময় জায়গা। সরস্বতী নদীর একটি শাখা দৌড়ভদ্রা নদী এই এলাকাতে এসে গঙ্গার সঙ্গে মিশেছিল। এখানে বাস করতেন মৎস্যজীবী, ডোম প্রভৃতি জনজাতির মানুষজন। এই বিস্তীর্ণ অঞ্চল ছিল নদীর বালিয়াড়ি। এই বালিয়াড়ি থেকেই সম্ভবত বেলুড়ি বা বেলুড় শব্দটির উৎপত্তি। আরেকটি মত হলো বেলুড় কথা এসেছে বেলু এবং উড়ি এই দুটি শব্দ থেকে। বেলু অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুক এবং উড়ি শব্দের অর্থ কুটির। দৌড়ভদ্রা নদীর তীরে একসময় 10 জন বৌদ্ধ ভিক্ষুকদের কুটির ছিল, তাই হয়তো এই এলাকার নাম হয়ে থাকতে পারে বেলু উড়ি, বেলুড়ি, অথবা সেই থেকে বেলুড়। কথা বলতে বলতে চলে এসেছি বালি হল্ট স্টেশনে। এখানে নেমে আমি নিচে বালি স্টেশন থেকে পাল্টে নেব ট্রেন। বাকি কথা বলছি বেলুড় স্টেশনে পৌঁছে। নেমে গিয়েছি বেলুড় স্টেশনে। আমায় নামিয়ে দিয়ে হাওড়ার দিকে চলে গেল ট্রেন। এই বেলুড় স্টেশন কিন্তু আপনারা হাওড়া দিয়েও সহজেই আসতে পারেন, সেটা অবশ্য আমি ভিডিও শেষে বিস্তারিত বলে দেব। ট্রেন চলে যাওয়ার পরে নিরিবিলি শান্ত স্টেশন। এবার এখান থেকে বেরোনো যাক। বেলুড় স্টেশন থেকে যে রাস্তাটা জিটি রোডের দিকে গিয়েছে, সেই স্টেশন রোডের উপরেই রয়েছে বেশ কিছু মিষ্টির দোকান। আমি ঠিক করলাম আগে এখান থেকে মিষ্টি কিনে নিয়ে তারপরে এগোবো। স্টেশন থেকে মিনিট 5 হেঁটে গেলেই ডান দিকে পড়বে ধনঞ্জয় সুইটস বা ধনঞ্জয় মিষ্টান্ন ভাণ্ডার। আমিও চলে এসেছি সেখানেই আগে। দোকানের কোনো সাইনবোর্ড নেই, পুরনো দোকান, সাইনবোর্ডের প্রয়োজনও পড়ে না, যে কেউ বললেই দেখিয়ে দেবে। এই দোকানের সিঙ্গাড়া এবং রসগোল্লা এই অঞ্চলে ব্যাপক জনপ্রিয়। রসগোল্লা তো প্রায়ই খাওয়া হয়, আমি ঠিক করলাম আজ একটু সিঙ্গাড়া খাওয়া যাক। দোকানে অনেক রকম মিষ্টি আছে, তবে এই দুপুরে আমি সিঙ্গাড়া ঠিক পাবো কি না সেটা অবশ্য আশা করিনি, কিন্তু সিঙ্গাড়া আছে দেখলাম। নিয়ে নেওয়া হলো সিঙ্গাড়া, তবে সেটা খাওয়া হবে একটু পরে অন্য কোথাও, এখানে নয়। ধনঞ্জয় থেকে বেরিয়ে সামান্য স্টেশনের দিকে এগোলেই নজরে পড়বে কাবানাস নামে একটি মিষ্টির দোকান। এই অঞ্চলে কাবানাসের মিষ্টির কিন্তু নাম আছে। আপনাদের মনে থাকবে এর আগে আমাদের বালি ভ্রমণ পর্বে আমরা কাবানাসের মিষ্টি খেয়েছিলাম। সেখানে জানিয়েছিলাম এই দোকানের এমন অদ্ভুত নাম কেন। চাইলে একবার আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতেই পারেন সেই বালি ভ্রমণের ভিডিও। যাই হোক, এখানেও রয়েছে কাবানাসের একটি শাখা। গতবার কিন্তু কাবানাসের মিষ্টি খেয়ে আমার খুব ভালো লেগেছিল, এবারও তাই দোকানটা দেখতে পেয়ে আর দেরি করিনি। কাবানাসের বিভিন্ন মিষ্টি, তাদের মধ্যে আগেরবার আইসক্রিম সন্দেশটা আমার দারুণ লেগেছিল। এবারেও তাই ভাবলাম একটু আইসক্রিম সন্দেশটাই নেওয়া যাক। সেই সঙ্গে ওরাই বললেন
আরও একটা মিষ্টি নিতে, যার নাম ক্রিম বাটি। তাই নিয়ে নেওয়া হলো আইসক্রিম সন্দেশ এবং ক্রিম বাটি, দুটি মিষ্টি। এবারে মিষ্টি নিয়ে সফর শুরু করার পালা। স্টেশনের পশ্চিম দিকে গিয়ে হাঁটা শুরু করলাম সামনের দিকে। আমি এখন যাব বেলুড় ইএসআই হাসপাতাল। কি ভাবছেন, বেড়ানোর শুরুতে হাসপাতাল কেন? সেটা ওখানে গিয়েই বলি। এখান থেকে ইএসআই হাসপাতাল 1 কিলোমিটারের মতো পথ। এই রাস্তায় টোটো হামেশাই চলে, তবে আমি এখন হাঁটাটাই পছন্দ করলাম। সামান্য এগোতেই ধীরে ধীরে শেষ হয়ে গেল বাজার এলাকা। এবারে নজরে আসবে বাঁদিকে ময়লার স্তূপ। গোটা বালি বেলুড় এলাকার জঞ্জাল এসে জমা হয় এখানে। তার পাশ দিয়েই রাস্তা। আমি কিন্তু চলেছি সোজা নাক বরাবর। মিনিট 15 পর চলে এলাম ইএসআই হাসপাতালের সামনে এই মোড়ে। এই মোড় থেকে সামান্য ভেতরে গেলেই হাসপাতাল। ওই তো দেখা যাচ্ছে হাসপাতালের প্রবেশ তোরণ। এবারে ধীরে ধীরে হাসপাতাল চত্বরে প্রবেশ করা যাক। চলে এসেছি ইএসআই হাসপাতাল চত্বরে। এবারে বলি এখানে কেন এলাম। যদিও সামাজিক মাধ্যমের দৌলতে অধিকাংশ মানুষই জানেন, তবুও আমি একটু জানিয়েই দিই। হাসপাতালের ভেতরেই দেখা যাচ্ছে পলাশ গাছের শোভা, ওটা দেখতেই আসা। তবে এটা কিন্তু ছোট্ট একটা ইন্ট্রো। পুরো ছবিটা দেখতে গেলে আমাদের যেতে হবে হাসপাতালের পিছন দিকে। চলুন তাহলে সেদিকেই যাই। এই রাস্তাটা ধরে হাসপাতালের পিছন দিকে এসেই মনটা যেন ভালো হয়ে গেল। সামনে আগুন সম ফাগুন শোভা, সে এক দারুণ দৃশ্য। হঠাৎ মনে হলো আমি যেন এক লহমায় পুরুলিয়া অথবা বাঁকুড়ার কোনো পলাশ জঙ্গলে দাঁড়িয়ে আছি। আমার সামনে সারি সারি পলাশ গাছ এবং তাতে লাল হলুদ পলাশের শোভা। সত্যি এই সৌন্দর্য বর্ণনায় প্রকাশ করার মতো নয়। আর দেরি নয়, ছুটতে নেমে গেলাম পলাশ বাগানের ভিতরে। এই দিকটায় লোকজন একটু কম, একটু জঙ্গল, তার মাঝে ইতিউতি পলাশের গাছ। এখানে এসে এত পলাশ দেখতে পাবো আমি কিন্তু আশাই করিনি। পিছনে এই যে লাল পলাশ, একটা গান আছে না, কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আজকে 13ই ফাল্গুন, অর্থাৎ পলাশের মাস চলছে। সেই পলাশের মাসে আমি পলাশ এসেছি এই পলাশ বনে এই সুন্দর বেড়াতে। দারুণ লাগছে। আমি তো লাল পলাশের সঙ্গে ছিলাম, এখন আস্তে আস্তে হলুদ পলাশের দিকে যাচ্ছি। এক দারুণ দারুণ একটা অনুভূতি, সুন্দর। মানে এই তো প্রচুর পলাশ ফুল ফুটে আছে আর নিচে পুড়ে আছে। এই যে এই দেখুন, এই হচ্ছে হলুদ পলাশ। এই দারুণ, খুব সুন্দর এই বাগান। খুব একটা বেশি লোকজন নেই, নিরিবিলি। ইএসআই হাসপাতালের পেছন দিকে ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আপনারা যদি আসেন, আর খুব বেশি দিন নেই কিন্তু, আমি যা দেখছি এই হয়তো দিন 15-20 চলবে যা পলাশের অবস্থা। তার মধ্যে যদি চলে আসেন পলাশ দেখতে পাবেন, খুব ভালো লাগছে। আমি আর একটু পলাশ দেখি, আর একটু পলাশ বাগানে ঘুরি। আমার তো পলাশের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক আছেই। এবার আর পুরুলিয়া বা ওইদিকে যাইনি, আমরা একটু ঘরের কাছেই পলাশ দেখতে এলাম, তাই একটু পলাশ বনে বেড়ানো যাক তাহলে। এবারে চলুন আর একটু ওপাশের দিকে যাওয়া যাক। ফিরে এলাম আবার সেই রাস্তায়। সামান্য একটু এগোতেই নজরে পড়ল পলাশের আরও বড় একটা বাগান। এদিকটা বেশ পরিচ্ছন্ন কিন্তু। আমি আবার নেমে গেলাম নিচে বাগানের মধ্যে। কি যে দারুণ লাগছিল। এদিকটা অবশ্য দু একজনকে দেখতে পেলাম, সকলেই পলাশের শোভায় মগ্ন। তবে হ্যাঁ, পলাশ এবং পলাশ গাছ যে মাঝে মধ্যে অত্যাচারিত হয়, তাই গাছের গায়ে থাকা বিজ্ঞপ্তি দেখেই বোঝা যাচ্ছিল। একটু মনটা ভার হলো। এমন বিজ্ঞপ্তি কেন দিতে হবে? আমরা কি একটু সচেতন হতে পারি না? চলুন আর বেশি কথা না বলে এবার একটু পলাশের শোভা দেখা যাক।
এই পলাশ বাগানের মাঝেই একটি বিশাল বটগাছ, তার আবার আলাদা সৌন্দর্য। আমার তো এই বটগাছের শোভাও বেশ লাগলো। বটগাছের নিচটাও বেশ পরিচ্ছন্ন, ফুরফুরে একটা হাওয়াও দিচ্ছে। ঠিক করলাম এই বটের তলাতেই একটু বসা যাক। এই সময় মনে পড়ল সঙ্গে সিঙ্গাড়া এবং মিষ্টি তো আছেই, সেগুলির বরং এখানেই সদ্ব্যবহার করা যাক। যেমন ভাবা তেমন কাজ। খুলে ফেললাম মিষ্টির বাক্স। 2টি মিষ্টি আনা হয়েছিল, আইসক্রিম সন্দেশ এবং ক্রিম বাটি, আর সঙ্গে তো ধনঞ্জয়ের সিঙ্গাড়া রয়েইছে। এবার তাহলে সেগুলি উদরস্থ করা যাক। চারিদিকে পলাশের বাগান, মাঝে এই সুন্দর বটগাছ, তার স্নিগ্ধ সুশীতল ছায়ায় বটগাছের তলায় বসে আছি। দারুণ একটা অনুভূতি হচ্ছে, ফুরফুরে একটা বাতাস দিচ্ছে, একটু তো গরম গরম পড়ে গিয়েছে। এইবার একটু খাওয়া দাওয়া হবে এই সুন্দর পরিবেশটায় বসে। আশপাশে খুব একটা কেউ নেই, নির্জনই আছে মোটামুটি। প্রথমে খাবো হচ্ছে সিঙ্গাড়া। ধনঞ্জয়ের সিঙ্গাড়া বিখ্যাত, আমরা তো শুনেইছিলাম। ধনঞ্জয়ের দোকান থেকে সিঙ্গাড়া নেওয়া হয়েছে, বেশ বড়সড় একটা সিঙ্গাড়া। এর দাম 11 টাকা। কেন 11 টাকা আমি জানি না, ওদের জিজ্ঞেস করলাম, বললো না, ওর শুধু মুচকি হাসলো শুনে। তো 11 টাকার সিঙ্গাড়া একটু খাওয়া যাক। বাহ, সিঙ্গাড়াটি খারাপ না। আর এই যে পুরটা আছে, পুরটাও খেতে খুব সুন্দর। এতে পারে বেশ মৌরি টৌরি দেওয়া আছে, ভাল লাগলো খেয়ে। পরে বাকিটা খাচ্ছি। এবার একটু মিষ্টিটাকে খেয়ে দেখি। কাবানাসের মিষ্টি। কাবানাসের মিষ্টি তো আমরা আগে খেয়েছি, আপনারা জানেন। তবুও এই আইসক্রিম সন্দেশটা আমি আর লোভ সামলাতে পারলাম না। গতবার খেয়েছিলাম, দারুণ লেগেছিল আইসক্রিম সন্দেশটা। সেইটা একটু খাওয়া যাক, কেমন আছে দেখি। সেই স্বাদ কি আছে? বাহ, বাটারস্কচের একটা গন্ধ, সুগন্ধ, খুব সুন্দর। আর এই সঙ্গে দেয়া আছে, এইটা খাবো হচ্ছে ক্রিম বাটি। ক্রিম বাটিটি চমৎকার খেতে, সুন্দর। মিষ্টির 2-3 রকম স্তর রয়েছে, দারুণ। এই মিষ্টিটা খেয়ে আমি খুব তৃপ্ত হলাম। বেলুর বেড়াতে এলে বিভিন্ন মিষ্টির দোকান আছে, এখানে অনেক মিষ্টির দোকান। আমি এর মধ্যে এই 2-3টে লোক মারফত জিজ্ঞাসা করে জেনে নিয়েছিলাম। আপনারা অন্য দোকান থেকেও নিতে পারেন। আমার ভালো লাগলো, আমার এই সিঙ্গাড়া এবং মিষ্টি দুটি ভালো লাগলো। বেড়ানো তো প্রায় শুরু হয়েছে আমাদের, অনেক জায়গায় যাব, সেগুলো চলুক, একটু খাওয়া হোক, তারপরে বেড়ানোর পরবর্তী স্তর শুরু হবে আবার। তার মধ্যে একটু পলাশ বাগানটাও দেখে নেওয়া হবে। দারুণ, এই জায়গাটা সত্যি অসাধারণ। সত্যি সিঙ্গাড়া এবং মিষ্টি দুটি দারুণ খেলাম। সিঙ্গাড়ার দাম 11 টাকা, আর মিষ্টি দুটির মধ্যে আইসক্রিম সন্দেশ 12 টাকা এবং এই ক্রিম বাটি 15 টাকা পিস। মিষ্টি খেয়ে আরও সামান্য একটু ঘোরাঘুরি করলাম। আসলে পলাশ বাগানটা ছেড়ে যেতে মন চাইছিল না, তাই তো আরও একটু পিছনের দিকে গেলাম। সেদিকেও পলাশের অতুলনীয় শোভা। এই বাগানের একটা বিশেষত্ব দেখলাম, এখানে লাল এবং হলুদ 2 রকমের পলাশেরই সমান দেখা মেলে, যেটা বাঁকুড়া বা পুরুলিয়াতে সচরাচর মেলে না। লালের পাশাপাশি প্রচুর হলুদ পলাশের গাছ এখানে। প্রাণ ভরে সেই শোভা একদম চেটে পুটে উপভোগ করছিলাম। আর নয়, যেতে হবে। আরও বেশ কয়েকটা জায়গা দেখা বাকি, তাই এইবার পলাশ বনের মায়া কাটানো দরকার। বেরিয়ে পড়েছি পলাশ বন তথা ইএসআই হাসপাতালের চত্বর থেকে। ফিরে আবার যাব বেলুর স্টেশনে। এবারে অবশ্য হেঁটে নয়, আমি চলেছি টোটোতে চেপে। স্টেশনের পূর্ব দিকে এসে এবারে আবার শুরু করলাম হাঁটা। যাচ্ছি জাহাজ বাড়ি দেখতে। গুগল বলছে হেঁটে মিনিট 10 সময় লাগবে। কিন্তু জাহাজ বাড়ির সামনে এসে আমি তো হতাশ। বিরাট একটা পাঁচিল, সামনে একটা বিশাল বড় গেট, ভিতরে কাউকে পাওয়া গেল না, দেখারও উপায় নেই।
অগত্যা গেটের ছোট্ট ছিদ্র দিয়ে ভিতরে দেখা। বহু বছর আগে বাবার সঙ্গে একবার এসেছিলাম এখানে, ভিতরে দেখার সুযোগ হয়েছিল। জাহাজের মতো দেখতে সুন্দর বাড়িটা এবারে আর দেখা গেল না ভালোভাবে। যাই হোক, জাহাজ বাড়ি থেকে চলে এসেছি জিটি রোডে রাসবাড়ি যাওয়ার মূল তোরণের সামনে। এখান থেকে গঙ্গার দিকে মিনিট 5 হেঁটে গেলেই রাসবাড়ির অবস্থান। আমি চলেছি সেই দিকেই। চলে এসেছি বেলুর রাসবাড়ি প্রাঙ্গণে। বেলুড়ে যে এমন একটা সুন্দর মন্দিরের কমপ্লেক্স আছে অনেকেই তা বোধহয় জানেন না। আজ অবশ্য শিবরাত্রি, তাই বেশ ভিড় এখানে। তা না হলে কিন্তু এই মন্দির চত্বর মোটামুটি ফাঁকাই থাকে। ঢুকেই প্রথমে নজরে পড়বে নবরত্ন বিশিষ্ট রাধারমণজিউ মন্দির, যার উল্টো দিকে নাট মন্দির। মন্দিরের চাতাল পার হয়ে গঙ্গার দিকে যেতে করিন্থিয়ান পিলারে সাজানো ঘড়িঘর, হয়তো বিশিষ্ট অতিথিদের এখানে অভ্যর্থনা জানানো হতো। ঘড়িঘরের দুধারে 3টি করে 8চালা শিব মন্দির। ঘড়িঘরের ঠিক পিছনে রাসবাড়ির নিজস্ব ঘাট, যা নেমে গিয়েছে একেবারে গঙ্গার কোলে। শিব মন্দিরের সারির দুধারে একটি করে নহবতখানা। রাধারমণজিউয়ের মন্দির পার করে একটা রাসমঞ্চ, এছাড়া ঠাকুরের ভোগ রান্নার ঘর ইত্যাদি তো আছেই। রাসমন্দির পার করে একটি পুরনো বাড়িকে সুন্দর করে মেরামতি করে তৈরি হয়েছে গেস্ট হাউস। এবারে একটু ঘুরে দেখা যাক গোটা চত্বরটাই। তখনও রামকৃষ্ণ মঠ ও মিশনের বেলুর মঠ তৈরি হয়নি। উত্তর কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত দাঁ পরিবারের সদস্য পূর্ণচন্দ্র দাঁ হুগলি নদীর অপর পারে বেলুড়ে এই রাধারমণজিউ মন্দির স্থাপন করেন 1890 সাল নাগাদ। মন্দির ঘিরে তৈরি হলো রাসমঞ্চ, শিব মন্দির, নহবতখানা, নাট মন্দির ইত্যাদি। এই রাধারমণজিউ মন্দির এবং 24 ফুট উঁচু 6টি শিব মন্দির সম্বলিত রাসমঞ্চ, নাট মন্দির, ভোগঘর এবং বাগানের প্রতিষ্ঠা হয় বাংলার 1297 21শে জ্যৈষ্ঠ। বাংলা তথা হাওড়ার ইতিহাসে এক অতি প্রাচীন এবং জাগ্রত দেবস্থান। এই দাঁয়েদের রাসবাড়ির জন্মের অনেক পরে হাওড়ায় বেলুর মঠের মতো বিখ্যাত দেবস্থানের জন্ম। 1898 সালের 27শে ফেব্রুয়ারি দাঁয়েদের এই রাসবাড়িতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের 65তম জন্ম জয়ন্তী পালিত হয়েছিল। প্রথমবার বিদেশ থেকে ফেরার পর স্বামীজিকে দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তখন এই রাসবাড়ি প্রাঙ্গণেই স্বামীজি শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব পালন করেন। সাবেকি বাংলা স্থাপত্য রীতি মেনে মন্দিরের পাশাপাশি সৌধগুলিতে ইউরোপীয় ছোঁয়া। একসময় খুব জাঁকজমক করে পালিত হতো এখানে রাধারমণজিউয়ের রাসযাত্রা। এই যে রাসমঞ্চ রয়েছে সেখানেই হতো বা এখনও হয় রাস উৎসব। সেই সময় আয়োজন হয় বিশাল মেলার। ক্রমশ সময়ের সঙ্গে সঙ্গে কমে এসেছে বৈভব। মন্দির চত্বরে দেখা দিয়েছে অনাদরের চিহ্ন। মেলাও সরে গিয়েছে বাইরে। এই রাসবাড়িতেই শতবর্ষ প্রাচীন রাসের মেলা হয়, যার থেকেই নাম হয়েছে রাসবাড়ি। দুপুরবেলা, তাই মন্দির এখন আপাতত বন্ধ, খুলবে বিকেল 4টে নাগাদ। চলুন এই বেলা দেখে আসি মন্দিরের ওপাশে গঙ্গার ঘাট এবং সংলগ্ন এলাকা। এদিকটা বেশ সুন্দর। 6টি শিব মন্দির এদিকে, সবকটাই পূর্বমুখী, অর্থাৎ গঙ্গার দিকে মুখ করে। কিন্তু আজ শিবরাত্রি, সেই কারণে বেশ ভিড়। গঙ্গার ঘাটটিও কিন্তু ভারী চমৎকার, তবে আজ সেখানে মহিলা স্নানার্থীদের ভিড়, তাই খুব বেশি ছবি তোলা গেল না। আমি একটু এলাম গঙ্গার ধারে। শিব মন্দিরগুলোর সামনে একটা ছোট্ট মাঠ, তার ওপাশেই বহমান গঙ্গা। গঙ্গার সৌন্দর্য সব সময় মোহিত করে আমাদের সকলকে। চারটে বেজে গিয়েছে। এবার দেখা যাক রাধারমণজিউ মন্দিরটি। রাধারমণজিউয়ের 40 ফুট উঁচু নবরত্ন শৈলীর মন্দির। কিছু টেরাকোটার কাজ এখনো আছে বটে, তবে সেগুলি নষ্ট হওয়ার পথে। সদ্য সদ্য খোলা হয়েছে মন্দির। মন্দির খোলা হতেই প্রবেশ করলাম ভিতরে। দুপুরের ঘুম সেরে তখন গর্ভগৃহে সিংহাসনে এসে বসছেন শ্রীকৃষ্ণ এবং রাধিকা।
অলঙ্কারে ফুলের মালায় তাদের সাজিয়ে তুলছেন পুরোহিত। সে এক দারুণ দৃশ্য। এই বিরল দৃশ্যের সাক্ষী থাকলাম আমি। এই মন্দির খোলা হয় সকাল 7টা থেকে 9টা এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। এইটা একটু মাথায় রেখে এখানে আসবেন। এবার এখান থেকে বেরোতে হবে। তবে যাওয়ার আগে বলে দিই, এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে। শুরু হয়েছে হেরিটেজ ট্যুরিজম এবং হোমস্টে, আর আছে পিকনিকের সুবিধে। একটু ব্যয়বহুল হলেও অনলাইনে এর বুকিংয়ের সুবিধে মিলে যাবে। রাসবাড়ি থেকে বেরিয়ে এবার চলেছি পাশেই থাকা লাল বাবা আশ্রমে। এখান থেকে মিনিট 4 হাঁটা পথ। কিছুটা হেঁটে চলে এসেছি লাল বাবা আশ্রমের সামনে। পালঘাটের কাছে একটি সরু গলির মধ্যে দিয়ে ঢুকতে হবে আশ্রমে। ঢুকে গেলাম আমিও সরু গলি বেয়ে। লাল বাবার আশ্রমে অবশ্য সবই লাল রঙের। এই আশ্রমের পোশাকি নাম উদাসীন দিনদুখী লাল বাবা আশ্রম। হরিয়ানা থেকে আসা সাধক ভগতরাম বাবাজি, যিনি লাল বাবা নামে অধিক পরিচিত, 1917 সালে এই আশ্রম তৈরি করেন বেলুর মঠের অদূরে এই গঙ্গার তীরে। খাদ্য, বস্ত্র, শিক্ষাদানই এই আশ্রমের মুখ্য উদ্দেশ্য। 1934 সালে ছাত্রাবাস গড়ে ওঠে এখানে। দীনদয়ালু সাধুর আশ্রয়ে 100 বর্ষেরও বেশি সময়ে এসেছেন অগণিত অনাথ শিশু। পরবর্তী সময়ে লাল বাবা স্কুল, কলেজ সবই তৈরি হয় বাবাজির উদ্যোগে। পাশাপাশি এই আশ্রমে চলতে থাকে অনাথ শিশুদের গড়ে তোলার কাজ। আশ্রমের মাঝে আছে একটি মন্দির, সেখানে বহু দেবতার বিগ্রহ। স্থানীয়রা এসে পুজো পাঠ করেন। সামনে আছে একটি যজ্ঞের কুণ্ড। লাল বাবা যেখানে বসতেন সেই জায়গা, অর্থাৎ লাল বাবার গদিঘরও রয়েছে। তার অদূরে রয়েছে লাল বাবার শয়নকক্ষ। সবই পরিপাটি করে সাজিয়ে রাখা আছে। আশ্রমের নিয়ম অনুযায়ী বেলা 12টার আগে আশ্রমে প্রবেশ করা কোনো মানুষ এবং পশু অভুক্ত চলে যেতে পারবে না। এই নিয়মে বাঁধা আশ্রমটিতে এখনও 100রও বেশি মানুষের আহার তৈরি হয় প্রতিদিন। এবারে চলুন আশ্রমের লাগোয়া ঘাটে যাই। এই ঘাটেও আজ স্নানের ভিড়। ঘাটের উপরে আছে লাল বাবার সমাধিস্থল। সেখান থেকে গঙ্গার শোভা উপভোগ করা যায় খুব ভালোভাবেই। সব মিলিয়ে গঙ্গার ধারে এই শান্ত সুন্দর আশ্রমটি দেখে ভালোই লাগলো। এবারে লাল বাবা আশ্রম থেকে চলেছি বেলুর মঠের দিকে। ভিতরে গলিপথ দিয়ে গেলে বেলুর মঠ মাত্র মিনিট 6 রাস্তা। চলে এসেছি বেলুর মঠের প্রধান প্রবেশদ্বারের সামনে। এখান থেকে একটু হেঁটে যেতে হবে ভিতরে। ভিতরে ঢুকেই নজরে আসবে একের পর এক সংগ্রহশালা এবং মঠের নানান কার্যনির্বাহী অফিস। তবে সংগ্রহশালার ভিতরে ছবি তোলা কিন্তু নিষেধ, তাই আমি আর ভেতরে যাইনি। এবার এগোনো যাক মূল চত্বরের দিকে। বেলুর মঠ হল শ্রীরামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়।
বেলুর মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র। এই মন্দিরটি হিন্দু, ইসলামী, বৌদ্ধ এবং খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। 40 একর জমির ওপরে অবস্থিত মূল মঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের দেহাবশেষের উপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় অবস্থিত। এছাড়াও স্বামী ব্রহ্মানন্দ মন্দির ও রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে একটি সংগ্রহশালা এখানে স্থাপিত হয়েছে। বেলুর মঠ সন্নিহিত একটি প্রাঙ্গণে গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন অনুমোদিত বিভিন্ন শিক্ষা কেন্দ্র। স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ। 1897 সালে পাশ্চাত্য থেকে কয়েকজন অনুগামী সংগ্রহ করে কলম্বো প্রত্যাবর্তন করেন স্বামী বিবেকানন্দ। এরপর ভারতে ফিরেই তিনি দুটি মঠের গোড়াপত্তন করেন। একটি আলমোড়ার কাছে হিমালয়ে অবস্থিত মায়াবতীতে অদ্বৈত আশ্রম এবং অপরটি কলকাতার নিকটে বেলুড়ে এই রামকৃষ্ণ মিশন। এই মঠ দুটি স্থাপনের প্রাথমিক উদ্দেশ্য ছিল রামকৃষ্ণ মিশনে যোগদানে ইচ্ছুক যুবকদের গ্রহণ এবং প্রশিক্ষণ, পাশাপাশি তাদের মিশনের কাজকর্মের উপযুক্ত করে তোলা। এই বছরই দুর্ভিক্ষের সময় জনসেবার মাধ্যমে মিশনের কাজের সূচনা হয়। বিশ্ব ধর্ম মহাসভায় ভাষণদানের আগে পরিব্রাজক জীবনে স্বামী বিবেকানন্দ ভারতের বিভিন্ন অঞ্চল ঘুরে বেরিয়েছিলেন। এই সময় তাজমহল, ফতেপুর সিক্রি, দেওয়ানি খাস, রাজপুতনায় প্রাসাদ এবং মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক এবং বিভিন্ন অঞ্চলে বহু প্রাচীন মন্দির দর্শন করেন। যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ভ্রমণকালে সেই অঞ্চলের আধুনিক, মধ্যযুগীয়, গথিক এবং রেনেসাঁ স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে অবগত হন। কথিত আছে এই সকল স্থাপত্যের সংমিশ্রণে স্বামী বিবেকানন্দই বেলুর মঠ স্থাপত্যের পূর্ব পরিকল্পনা রচনা করেছিলেন। বিবেকানন্দের পরিকল্পনা অনুযায়ী তার সন্ন্যাসী ভ্রাতা এবং রামকৃষ্ণ পরমহংসের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ মন্দিরের নকশা প্রস্তুত করেন। বিজ্ঞানানন্দ পূর্বাশ্রমে ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। 1935 সালের 16 মার্চ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। প্রখ্যাত ইঞ্জিনিয়ার এবং শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দিরটি নির্মাণ করে। রামকৃষ্ণ মিশন এই মন্দিরের বর্ণনা দেয় স্থাপত্যের ঐকতান রূপে। রামকৃষ্ণ ভাব আন্দোলনের বিশ্বাস অনুসারে বিশ্ব ধর্মের আদর্শকে তুলে ধরার জন্য একাধিক ধর্মের স্থাপত্য এবং প্রতীকতত্ত্ব থেকে মন্দিরের এই স্থাপত্য বৈশিষ্ট্য সংকলিত হয়েছে। মন্দিরের মূল প্রবেশপথটি বৌদ্ধ আদর্শে নির্মিত। মূল প্রবেশপথের উপরের অংশটি উচ্চ স্তম্ভযুক্ত দক্ষিণ ভারতীয় মন্দিরের আদর্শে নির্মিত। মন্দিরের ভিতরের জানালা এবং অলিন্দ উত্তর ভারতের রাজপুত এবং মুঘল স্থাপত্যের আদর্শে তৈরি। কেন্দ্রীয় গম্বুজটি ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যের নিদর্শন। আবার ভিতরের মেঝেটি কতকটা খ্রিস্টান ক্রসের আকারে বিন্যস্ত। বেলুর মঠের অভ্যন্তরে দ্রষ্টব্য স্থানগুলি হল রামকৃষ্ণ মন্দির, পুরনো ঠাকুরঘর, স্বামী বিবেকানন্দের বাসকক্ষ, স্বামী ব্রহ্মানন্দ মন্দির, শ্রীমা সারদা দেবী মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির, সমাধিপীঠ, পুরনো মঠ, রামকৃষ্ণ মিউজিয়াম ইত্যাদি। প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য বহিরাগত দর্শক এবং পুণ্যার্থীদের দর্শনের নিমিত্ত মঠ এবং মন্দিরের দ্বার খোলা রাখা হয়। দেশ এবং বিদেশ থেকে বহু মানুষ প্রতিদিন এই মন্দিরে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। মূলত সকাল এবং বিকেলে মন্দির খোলা থাকে। গঙ্গার ধার ঘেঁষে এই সবুজ মাঠে এবং গঙ্গার ঘাটে তাই এই বিকেলবেলা এখন বহু ভক্তের ভিড় লেগে আছে। বেলুর মঠ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারী কল্যাণ, শ্রমিক ও অনগ্রসর শ্রেণীর স্বার্থে গ্রামোন্নয়ন, ত্রাণ, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের জন্ম এবং প্রয়াণ তিথি, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং বড়দিন উৎসব উদযাপন করে এই কেন্দ্র। দুর্গাপুজো, বিশেষত মহাষ্টমীর কুমারী পুজো দেখতে এখানে প্রতি বছর প্রচুর জনসমাগম হয়।
বেলুড় মঠের পুরোটা ঘুরে দেখতেই সময় লেগে গেল অনেকটা। সন্ধে প্রায় হব। বেলুড় মঠ থেকে রওনা দিয়ে আমি চলেছি জগন্নাথ ঘাটের দিকে। এখান থেকে হেঁটে মিনিট 5 পথ। গলি দিয়ে বেলুড় খেয়াঘাটের পাশ দিয়ে রাস্তা, সেই পথেই চলেছি আমি। মিনিট 5 মধ্যেই চলে এসেছি জগন্নাথ ঘাটের কাছাকাছি। এখন প্রায় সন্ধে হব। তবুও ঘাটে কিন্তু ভিড় আছে, স্নানও করছেন বেশ কয়েকজন। এখানে খানিকক্ষণ বসলাম আমি। পড়ন্ত বিকেলের মায়াবী আলো, সেই আলোতে গঙ্গা দর্শন বেশ একটা দারুণ অভিজ্ঞতা। আমার তো ভালোই লাগছিল ঘাটে বসে থাকতে। দূরে চলছে খেয়া পারাপার, মাঝে গঙ্গার ঘাটে আসা মানুষজনের নানান রকমের বার্তালাপের কোলাজ। সবই উপভোগ করছিলাম প্রাণ ভরে। মিনিট 15 বসে এবার এখান থেকে উঠলাম। জগন্নাথ ঘাটের পাশেই আছে জগন্নাথ মন্দির। পুরনো মন্দির, তবে বিশেষত্বহীন। মন্দিরের ভিতরে আছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তাদের সঙ্গে একটু দেখা করে নেওয়া হলো এই ফাঁকে। এবার কিন্তু ফেরার পালা। এখান থেকে আবার শুরু করলাম হাঁটা। যাব জিটি রোডে, মিনিট 10 লাগবে বলছে গুগল। জিটি রোডে এসে আমি ধরে নিয়েছি বাস। এই বাসে চেপে আমি আপাতত যাব বালিঘাট পর্যন্ত, সেখান থেকে ধরব ট্রেন। আজকের দিনটা কিন্তু বেড়ানো হলো ভালোই। গঙ্গার ধার ঘেঁষে যেমন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দেখা মিলল, তেমনি সফরের শুরুতে পলাশবনের নয়নাভিরাম সৌন্দর্য আমায় তো মুগ্ধ করে দিয়েছে। চলে এসেছি বালিঘাট স্টেশনে। এবার এখান থেকে ধরে নেব ডাউন ডানকুনি লোকাল, যাব দমদম। ওই তো প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন। চলুন ট্রেনে উঠি, তারপরে বাকি কথা বলছি আমি। উঠে গিয়েছি ট্রেনে। গঙ্গা পার হয়ে আমি যাব দমদম। তবে যেতে যেতে বলি এখানে আসা যাওয়ার ব্যাপারে। বেলুড়ে কিন্তু বিভিন্নভাবে আসা যায়। ট্রেনে এলে আমার দেখানো পথে, অর্থাৎ শিয়ালদহ বা দমদম থেকে ডানকুনি লোকাল ধরে বালিঘাটে নেমে বেলুড় যাওয়া যায় সহজেই। আবার কেউ হাওড়া দিয়ে আসতে চাইলেও হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে সহজেই বেলুড় পৌঁছতে পারেন। হাওড়া ব্যান্ডেল শাখার প্রায় সব লোকাল ট্রেনই বেলুড়ের উপর দিয়েই যায়। হাওড়া বা কলকাতার দিক থেকে বাসেও আসা যায় বেলুড়ে। উত্তর 24 পরগনা বা ওই দিক থেকে এলে বাসে বালিখাল নেমে বেলুড় যেতে পারেন। দক্ষিণেশ্বর এসে সেখান থেকে আবার লঞ্চেও বেলুড় মঠের কাছে খেয়াঘাটে আসা যায়। বেলুড়ে খাওয়া দাওয়ার কিন্তু অভাব নেই। বেলুড় মঠে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা তো আছেই। সকাল সকাল এসে কুপন সংগ্রহ করে নিতে হয়। এছাড়াও বেলুড়ে রয়েছে ছোট বড় নানান হোটেল বা রেস্টুরেন্ট, তাই খেতে খুব একটা অসুবিধা হবে না। বেলুড়ে অবশ্য থাকার খুব একটা প্রয়োজন পড়ে না, দিনের দিন এসেই ঘুরে যাওয়া যায়। আমিও তাই করেছি। আমি কিন্তু অনেকটা পথ হেঁটেই ঘুরেছি, কিন্তু আপনাদের ভয় পাওয়ার দরকার নেই। অসংখ্য টোটো আছে, সহজেই প্রায় সব দ্রষ্টব্যগুলি টোটোতে চেপেই ঘুরতে পারবেন। কথা বলতে বলতে চলে এসেছি দমদমের কাছাকাছি। আজ তাহলে এখানেই শেষ করি। আবার আসবো সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়ার গল্প নিয়ে। ও হ্যাঁ, যাওয়ার আগে একটু মনে করিয়ে দিই, আমাদের অন্য ধরনের অনুষ্ঠান কিছু কিছু কথা শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েকটি পর্বও ইতিমধ্যে এসে গিয়েছে। এই চ্যানেলেই পাবেন সেটা। একটু কষ্ট করে সেগুলিও দেখবেন।
আজ তাহলে আসি, আবার ফিরে আসবো সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়ার গল্প নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।